বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে আর্থিক বিবরণ অধ্যায়ের ঢাকা বোর্ড 2023 সাল থেকে 2 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো, 2 নম্বর প্রশ্নে বলছে লতিফ ব্রাদার্সের 2022 সালের 31শে ডিসেম্বর তারিখের রেয়ামিলটি নিম্নরূপ। নিচে একটি রেয়ামিল দেওয়া আছে, এই রেয়ামিল থেকে তোমাদের অঙ্কটি সলভ করতে হবে। দেখো, রেয়ামিলের প্রথমে বলছে মজুদ পণ্য 1/1/2022, অর্থাৎ এটা প্রারম্ভিক মজুদ পণ্য। আর প্রারম্ভিক মজুদ পণ্য যাবে বিষয়তায় বিবরণীর বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। এরপর আছে ক্রয় ও বিক্রয়। ক্রয় যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, আর বিক্রয় আসবে নেট বিক্রয়ের মধ্যে। বিক্রয় ফেরত, এটা বিক্রয় থেকে বাদ দিতে হবে এবং সঞ্চিত তহবিল এটা মালিকানা শর্তের সাথে যোগ করতে হবে। আসবাবপত্র স্থায়ী সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। খাজনা ও কর, এটা পরিচালন ব্যয়ে যাবে। এরপর আছে উত্তোলন ও মূলধন। উত্তোলন মালিকানা শর্ত থেকে বাদ দিতে হবে, মূলধন মালিকানা শর্তের সাথে যোগ করতে হবে। দেখো, এরপর আছে বরাদ্দকৃত বাট্টা, এটা কোথায় যাবে? পরিচালন ব্যয়ে যাবে। ভাড়া, এটাও পরিচালন ব্যয়ে যাবে। অতিরিক্ত মূলধন, এটা মালিকানা শর্তের সাথে যোগ করতে হবে। এরপর শেষে আসে যন্ত্রপাতি। এই যন্ত্রপাতি হচ্ছে স্থায়ী সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। দেখো, নিচে সমন্বয়ে কি বলছে। সমন্বয়ে প্রথমে বলছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 14,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের মূল্য যেটি কম সেটি গ্রহণ করতে হবে। তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 14,000 টাকা আর বাজার মূল্য 2,000 টাকা বেশি, অর্থাৎ 16,000 টাকা। তাহলে এই 14,000 আর 16,000 টাকার মধ্যে ছোটটি গ্রহণ করতে হবে, অর্থাৎ 14,000 টাকা গ্রহণ করতে হবে। তাহলে সমাপনী মজুত পণ্য হবে 14,000 টাকা। এটা বিক্রিত পণ্যের ব্যয় থেকে একবার বাদ দিতে হবে, আবার আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে যাবে। সমন্বয়ের কাজ কিন্তু সর্বনিম্ন 2 জায়গাতে হবে। এরপর 2 নম্বর সমন্বয়ে বলছে মালিকের ব্যক্তিগত অর্থে ব্যবসায়ের জন্য একটি নতুন মেশিন ক্রয় করা হলো 15,000 টাকা দিয়ে। তাহলে এটি নতুন মেশিন ক্রয় করছে, অর্থাৎ এটা মেশিন হচ্ছে যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতির সাথে একবার যোগ হবে, আর একবার ব্যক্তিগত অর্থ থেকে দিয়ে যেহেতু কিনছে, তাহলে মূলধনের সাথে একবার যোগ হবে, কারণ এটা হচ্ছে অতিরিক্ত মূলধন। তাহলে এটা কি? অতিরিক্ত মূলধন। ব্যক্তিগত অর্থ দিয়ে একটি নতুন মেশিন ক্রয় করছে, সেজন্য এটা যন্ত্রপাতির সাথে একবার যোগ হবে, আবার মূলধনের সাথে একবার যোগ হবে, অর্থাৎ মালিকানা শর্তের মধ্যে যাবে। এরপর দেখো, 3 নম্বর সমন্বয়ে বলছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। এই আসবাবপত্রের 10% অবচয় এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। আবার আর্থিক অবস্থার বিবরণ করার সময় স্থায়ী সম্পদের মধ্যে আসবাবপত্র থেকে বাদ দিয়ে দেখাতে হবে। 4 নম্বর সমন্বয়ে বলছে পণ্য উত্তোলন 2,000 টাকা। তাহলে এই পণ্য উত্তোলন ক্রয় থেকে একবার বাদ দিতে হবে, আর একবার মালিকানা শর্ত থেকে বাদ দিতে হবে। দেখো, ক নম্বর প্রশ্ন চাইছে বছর শেষে লতিফ ব্রাদার্সের স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করো। খ নম্বর বলছে উপরোক্ত তথ্যের আলোকে লতিফ ব্রাদার্সের নিট মুনাফা বা ক্ষতি নিরূপণ করো বা নির্ণয় করো। আর গ নম্বর বলছে লতিফ ব্রাদার্সের মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণ প্রস্তুত করো। তাহলে দেখো, প্রথমে ক নম্বরটা দেখো, স্থায়ী সম্পদের নিট মূল্য নির্ণয় করতে বসে। এখন দেখো রেয়ামিলের ভিতরে স্থায়ী সম্পদ কয়টা আছে। দেখো, এখানে প্রথমে আছে আসবাবপত্র, এটা একটা স্থায়ী সম্পদ, আর একটা আছে কি? যন্ত্রপাতি। আর সমন্বয়ে বসে আসবাবপত্রের 10% অবচয় ধরতে হবে, এবং 2 নম্বর সমন্বয়ে বসে মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে একটি নতুন মেশিন ক্রয় করছে। তাহলে এই নতুন মেশিন এটা যন্ত্রপাতির সাথে যোগ হবে, আর আসবাবপত্র থেকে পঞ্জীবিত অবচয়টা বাদ দিতে হবে। তাহলে প্রথমে দেখো আসবাবপত্র কত ছিল? 24,000 টাকা। দেখো, প্রথম বিবরণ টাকা টাকা, আসবাবপত্র 24,000 টাকা, আর এখানে 10% অবচয় ধরতে বলছিল। তাহলে পুঞ্জীবিত অবচয় 10% কত হচ্ছে? 2400 টাকা। তাহলে 24,000 থেকে 2400 টাকা বাদ দিলে কত টাকা হবে? 21,600 টাকা। এরপর দেখো, যন্ত্রপাতি আছে 90,000 টাকা, আর নতুন মেশিন ক্রয় করছে 15,000 টাকা দিয়ে। তাহলে 90,000 যোগ 15,000 কত হয়? দুইটা মিলে হচ্ছে 1,05,000 টাকা। তাহলে 21,600 টাকা প্লাস 1,05,000 টাকা, মোট হচ্ছে কত? 1,26,000
600 টাকা। তাহলে স্থায়ী সম্পদের নিট মূল্য কত হবে? 1,26,600 টাকা। খ নম্বরে বলছে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা প্রথমে তোমার প্রতিষ্ঠানের নাম দিতে হবে, তারপর বিষয়দায় বিবরণী নিচে লিখতে হবে 2022 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। ছক হবে কি? বিবরণ টাকা টাকা টাকা, টাকার ঘর তিনটা দিতে হবে। দেখো প্রথমে আসবে কি? নিট বিক্রয় বের করার জন্য দেখব বিক্রয় আছে কিনা। দেখো বিক্রয় আছে কত? 1,20,000 টাকা। এখান থেকে বিক্রয় ফেরত বাদ দিতে হবে। সমন্বয়ে বিক্রয় নিয়ে কোনো কথা নাই, সেজন্য বিক্রয়ের সাথে আর কিছু কাজ হবে না। তাহলে দেখো বিক্রয় ছিল 1,20,000 টাকা আর বিক্রয় ফেরত ছিল 3,000 টাকা। তাহলে 1,20,000 থেকে 3,000 টাকা বাদ দিলে কত টাকা হয়? 1,17,000 টাকা। তাহলে নিট বিক্রয় হলো 1,17,000 টাকা। এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে বের হবে মোট মুনাফা। তাহলে এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে দেখব প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা। প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য। দেখো প্রারম্ভিক মজুত পণ্য আছে 20,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যদি কোনো কাজ থাকে তাহলে এটা টাকাটা প্রথম ঘরে লিখবো, না হলে সরাসরি দ্বিতীয় ঘরে লিখবো। দেখো প্রারম্ভিক মজুত পণ্য কত? 20,000 টাকা। এরপরে নিট ক্রয়ের কাজ করব। দেখো ক্রয় আছে এখানে 80,000 টাকা, কিন্তু রেওয়া মিলে কোনো ক্রয় ফেরত নেই। সমন্বয়ে বসে পণ্য উত্তোলন 2,000 টাকা। তাহলে এই ক্রয় থেকে পণ্য উত্তোলন এটা বাদ দিলে নিট ক্রয় বের হবে। ক্রয় হলো 80,000 টাকা বাদ পণ্য উত্তোলন 2,000 টাকা, তাহলে কত হচ্ছে? 78,000 টাকা। তাহলে এটা কি? নিট ক্রয় বের হলো। এখন দেখব প্রত্যক্ষ কোনো ব্যয় আছে কিনা। প্রত্যক্ষ ব্যয় কোনগুলো? যেমন জাহাজ ভাড়া, ডক চার্জ, পরিবহন বা আন্তঃপরিবহন, আমদানি শুল্ক, এগুলো হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। এই ধরনের প্রত্যক্ষ কোনো ব্যয় রেওয়া মিলের ভিতর নেই। তাহলে কি করব? এই দুইটা যোগ করে দিব। প্রারম্ভিক মজুত পণ্য আর নেট ক্রয় যোগ করে দিব। এখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে তো বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তাহলে 20,000 আর 78,000 টাকা যোগ করলে কত হচ্ছে? 98,000 টাকা। এই 98,000 টাকা থেকে সমাপনী মজুত পণ্য বাদ দেব। দেখো সমাপনী মজুত পণ্য কত টাকা আছে? 14,000 টাকা এবং বাজার মূল্য 2,000 টাকা বেশি। তাহলে রক্ষণশীলতার নীতি অনুযায়ী যেটা কম মূল্য সেটা গ্রহণ করবে। তাহলে সমাপনী মজুত পণ্য কত হবে? 14,000 টাকা। দেখো 98,000 টাকা থেকে 14,000 টাকা বাদ দিলে হয় 84,000 টাকা। তাহলে নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে বের হবে মোট মুনাফা। তাহলে 1,17,000 থেকে 84,000 টাকা বাদ দিলে কত হয়? 33,000 টাকা। এটা হচ্ছে মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। এটা পরিচালন ব্যয় হবে। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে আসবে পরোক্ষ ব্যয়গুলা। পরোক্ষ ব্যয় দেখবো রেওয়া মিলের ভিতর কি কি আছে। দেখো খাজনা ও কর, বরাদ্দকৃত বাট্টা আর ভাড়া, এই তিনটাই আছে। সমন্বয়ে একটা আছে আসবাবপত্রের উপর অবচয়। তাহলে আসবাবপত্রের উপর অবচয় এটা পরোক্ষ ব্যয়ের মধ্যে যাবে। দেখো খাজনা ও কর 12,000 টাকা, বরাদ্দকৃত বাট্টা 2,000 টাকা, ভাড়া হলো 3,000 টাকা, আসবাবপত্রের অবচয় 2,400 টাকা। দেখো আসবাবপত্র ছিল 24,000 টাকা, এর 10% অবচয় হয়েছে। তাহলে 24,000 টাকা 10% কত হয়? 2,400 টাকা। মোট যোগ করলে হয় 19,400 টাকা। এটা বের হবে পরিচালন মুনাফা। এরপর দেখব অন্যান্য কোনো আয় আছে কিনা। অন্যান্য আয় থাকলে পরিচালন মুনাফার সাথে যোগ করব। এরপর অন্যান্য ব্যয় থাকলে সেটা বাদ দিব। শেষে নিট মুনাফা বের হবে। যেহেতু এই অঙ্কে কোনো অন্যান্য আয় অথবা অন্যান্য ব্যয় কোনোটাই নাই, তাহলে এই পরিচালন মুনাফাটাকেই নিট মুনাফা করে অঙ্ক শেষ করে দিব। তাহলে দেখো এটাই নিট মুনাফা। নিট মুনাফা কত বের হলো? 33,600 টাকা। এরপর গ নম্বর প্রশ্নে কি চাইছে? গ নম্বরে বলছে লতিফ ব্রাদার্সের মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। তাহলে এটা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হবে। এটা প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম, এরপরে কি মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, পরে লিখতে হবে 2022 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। দেখো এটার ছক
বিবরণ টাকার ঘর 3টা দিয়েছি, কেউ যদি টাকার ঘর 2টা দেয় তারটাও কিন্তু হবে, কারণ এটা নির্দিষ্ট কোনো রুলস না যে টাকার ঘর 2টা দিতে হবে অথবা 3টা দিতে হবে। যেহেতু এখানে উত্তোলন 2টা ছিল, অর্থাৎ প্রথম ঘরে কাজ করে দ্বিতীয় ঘরে পার করতে হবে, সেজন্য এটা 3টা ঘর দিয়েছি। দেখো প্রথমেই দেখব মালিকানা শর্তে মূলধন কত টাকা আছে। দেখো রেওয়া মিলের ভিতর মূলধন কত টাকা আছে। রেওয়া মিলের ভিতর মূলধন দেওয়া আছে 80,000 টাকা। এই 80,000 টাকার সাথে দেখব কোনো অতিরিক্ত মূলধন আছে কিনা। অতিরিক্ত মূলধন থাকলে মূলধনের সাথে যোগ করতে হবে। দেখো অতিরিক্ত মূলধন আছে 14,000 টাকা। এরপর দেখব মূলধনের কোনো সুদ আছে কিনা। মূলধনের সুদ থাকলেও কিন্তু এটা মূলধনের সাথে যোগ করতে হবে। দেখো রেওয়া মিল অথবা সমন্বয়ে কোথাও মূলধনের সুদ নেই, তাহলে প্রথমে কি লিখবো, মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে মূলধন ছিল 80,000 টাকা আর অতিরিক্ত মূলধন ছিল রেওয়া মিলে ছিল 14,000 টাকা, আর সমন্বয়ে একটা নতুন মেশিন ক্রয় করছিল 15,000 টাকা দিয়ে। তাহলে রেওয়া মিলে 14,000 টাকা যোগ সমন্বয়ের নতুন মেশিন ব্যক্তিগত অর্থ দিয়ে কিনছিল, তাহলে এটা অতিরিক্ত মূলধন। তাহলে এই 14,000 টাকার সাথে এই 15,000 টাকা যোগ দিয়ে দেখাতে হবে। তাহলে 14,000 যোগ 15,000 টাকা কত হচ্ছে, 29,000 টাকা। এই 80,000 টাকার সাথে 29,000 টাকা যোগ করলে কত হয়, 1,09,000 টাকা। এরপর যোগ করতে হবে নিট মুনাফা। নিট মুনাফা যদি হয় তাহলে যোগ করতে হবে, আর যদি নিট ক্ষতি হয় তাহলে সেটা বিয়োগ দিতে হবে। দেখো নিট মুনাফা কিন্তু আমরা খ নাম্বার অঙ্কে পেয়েছি। তাহলে নিট মুনাফা কত পেয়েছি, 13,600 টাকা। এখানে ব্র্যাকেটে লিখে দিবা খ হতে প্রাপ্ত। তাহলে যোগ নিট মুনাফা 13,600 টাকা। 1,09,000-এর সাথে 13,600 টাকা যোগ করলে কত হয়, 1,22,600 টাকা। এরপর এখান থেকে বাদ দিব উত্তোলন। উত্তোলন দেখব কয়টা আছে। দেখো রেওয়া মিলের ভিতর উত্তোলন দেওয়া আছে 10,000 টাকা, এটা হচ্ছে নগদ উত্তোলন। এরপরে সমন্বয়ে একটা পণ্য উত্তোলন আছে 2,000 টাকা, তাহলে উত্তোলন এখানে 2টা আছে। তাহলে এখানে লিখব বিয়োগ উত্তোলন। একটা হচ্ছে নগদ উত্তোলন 10,000 টাকা, আর সমন্বয়ে ছিল পণ্য উত্তোলন 2,000 টাকা। তাহলে 10,000 আর 2,000 যোগ করলে কত হচ্ছে, 12,000 টাকা। 1,22,600 টাকা থেকে 12,000 টাকা বাদ দিলে হবে 1,10,600 টাকা। এটার সাথে দেখব যদি কোনো সঞ্চিত তহবিল বা সাধারণ সঞ্চিতি থাকে তবে সেক্ষেত্রে যোগ করতে হবে। দেখো এখানে আছে সঞ্চিত তহবিল কত টাকা, 30,000 টাকা। তাহলে এটা মালিকানা শর্তের সাথে যোগ করতে হবে। যোগ সঞ্চিত তহবিল 30,000 টাকা। 1,10,600 টাকার সাথে 30,000 টাকা যোগ করলে কত হবে, 1,40,600 টাকা।